স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে প্রতিনিয়ত বিবৃতি দেওয়ায় ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধকে তলব করা হয়। এ সময় ভারতে বসে শেখ হাসিনার ভাষণ দেয়া বন্ধ করতে পদক্ষেপ নিতে দিল্লির প্রতি অনুরোধ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, শেখ হাসিনাকে প্ল্যাটফর্ম দেয়া হচ্ছে না বলে দাবি করেছে ভারত। উপদেষ্টা জানান, আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট এবং বাণিজ্য বিষয় নিয়ে আলোচনা হবে। ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে সেগুলো বাতিলের সম্ভাবনা কম জানিয়ে তৌহিদ হোসেন বলেন, আদানির সাথে করা চুক্তিতে স্বার্থ রক্ষা হয়নি বাংলাদেশের। ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুরের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৬ মাসে বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি, কিন্তু বুধবার রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ আছে। একটা অংশ হলো, জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন তাদেরকে অপমান ও অবমাননা করেছেন। দ্বিতীয়ত, দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও একই হুমকি ধামকি সুরে গণ অভ্যুত্থানে অংশ নেয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে বলেও বিবৃতিতে জানানো হয়। শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্র জনতার বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে গেল রাত থেকে আজ পর্যন্ত ভাঙচুর চালানো হয় বাড়িটিতে। ব্যবহার করা হয় ৩টি এক্সকাভেটর। ভেঙে ও আগুন দেয়া হয় ধানমন্ডি ৫ নম্বর সড়কের শেখ হাসিনার সুধা সদনের বাড়িটিও। উদ্দেশ্য একটাই, আর যেন কোনো স্বৈর শাসক মাথা চাড়া দিয়ে শোষণ করতে না পারে এ জাতিকে। বুধবার রাতের পর বৃহস্পতিবার ভোর থেকে আবারও শুরু হয় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ। ভেঙে ফেলা হয় বাড়িটি। অবশ্য দুপুর ১২টার পর ওই স্থান থেকে সরিয়ে নেওয়া হয় এক্সকাভেটর ও বুলডোজার। বিক্ষুব্ধ ছাত্র জনতা খুলে নিয়ে যায় ভবনের ইট, রড, গেট, যে যা পেয়েছেন। দম্ভের পতনের স্মৃতি হিসেবেই এসব নিয়েছেন কেউ কেউ। প্রধানমন্ত্রী সরকার ছিল ১৫ বছর ধরে আমাদের বাংলাদেশ শাসন করছে, মানে বাংলাদেশ চুষে খেয়েছে এক কথায় যদি বলা চলে। সবকিছু করছে, এমন কিছু করে নাই যে তিনি বাংলাদেশ সরকারের সাথে করে নাই বা বাংলাদেশকে করে নাই। যারা জুলুম করেছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, তাদের পরিণতি এটাই হয়েছে। যত শাসনামল দেখেছি, শেখ হাসিনার মতো জালিম শাসক কাউকে দেখিনি। এর আগে বুধবার রাতে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হবার ৬ মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্চ টু ধানমন্ডি ৩২ বুলডোজার মিছিলের মতো আরও কিছু কর্মসূচির ডাক দেয় ছাত্র জনতা। সেদিনই রাত ৯টার কথা উল্লেখ করা থাকলেও ৮টা থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সামনে জড়ো হতে থাকে বিক্ষুব্ধরা। ভেঙে ফেলা হয় বাড়ির মূল ফটক, শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। স্বৈরাচার, ফেসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগানে ভাঙচুর চালানো হয় শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ। এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। আমরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। কামরুল, ধানমন্ডি ৩২ নম্বরের এই মুহূর্তের চিত্র কি দেখতে পাচ্ছেন, জানাবেন। তরুণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি বিকাল থেকে কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে অবস্থান করছি। আপনাকে এই পর্যায়ে একটু জানাবো যে গতকাল রাতে কিন্তু লং মার্চ টু ধানমন্ডি এবং বুলডোজার মিছিলের একটি কর্মসূচি দিয়েছিল তৌহিদি ছাত্র জনতা। সেই কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে এখনও পর্যন্ত কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে ভাঙচুর চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লোকজন যে অবকাঠামোটি রয়েছে সেটি ভাঙচুর করছে এবং এরই মাধ্যমে কিন্তু তারা একটি আসলে ক্ষোভ প্রকাশ করছেন। আমি এখানে আসার পরে উৎসুক জনতা, সাধারণ জনগণের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা বলছেন, আসলে দীর্ঘদিন শেখ হাসিনা এবং তার সরকার যখন ক্ষমতায় ছিল, যে
একনায়কতন্ত্র এবং যে ফ্যাসিবাদের যে একটি ব্যবস্থা কায়েম করেছে, আসলে তারই প্রতিবাদ হিসেবে কিন্তু আজকে এই ধানমন্ডির 32 নম্বরের এই ভবনটিতে আসলে ভাঙচুরের যে কর্মসূচি আপনি দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি একজনের কাছে একটু জানতে চাইব যে তারা আসলে কেন এখানে এই কর্মসূচিতে এসেছেন, আপনারা আসলে কেন এসেছেন এখানে, বা আপনাদের ক্ষোভের কারণটা কি? আসলে বলতে কি 24শে গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা ইন্ডিয়ায় পালিয়ে যাওয়ার পরে ওখান থেকে বসে এখনো বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে তাদের প্রেতাত্মারা, এর প্রতিবাদেই গতকালকে তারা যে কথাগুলো বলছে, এখনো 24শে যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে শহীদ তাদেরকে নিয়ে তারা বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে এবং বর্তমান গভর্নমেন্টকে কীভাবে ফেল করা যায় তার বিরুদ্ধে তারা যেভাবে ষড়যন্ত্র করতেছে, তারই প্রতিবাদে 5 আগস্টের মতো আবারও এই 5 ফেব্রুয়ারি 2025 এসে জনগণ খেপে উঠেছে, ছাত্র জনতা এই জন্য এসেছে। এবং পাশাপাশি ছাত্র জনতা বর্তমান সরকারকে আরেকটা জিনিস মেসেজ দিচ্ছে, আপনারা যেভাবে 24শে গণঅভ্যুত্থানের শহীদদের বিচার নিয়ে যেভাবে তালভানা করতেছেন এবং রাজনৈতিক দলগুলো যেভাবে আমলিক সরকারের তাদের সাথে সচিবালয় এবং বিচার বিভাগে বসে তাদের সাথে যেভাবে যোগসাধন করে বিচার বিলম্ব করতেছে এবং সংস্কার বিলম্ব করতেছে, এবং পাশাপাশি ইন্ডিয়া যেভাবে এই বিচার যেন না হয় পিছিয়ে দেওয়ার জন্য যেই ষড়যন্ত্র করতেছে, তারই প্রতিবাদে এই জনগণ আজকে একত্রিত হয়েছে। এই পাশাপাশি আমরা ইন্ডিয়াকে বলতে চাই, শরীফ আপনি শুনছিলেন একজন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং তিনি তার ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন। তো এই ছিল আমার কাছে ধানমন্ডির 32 নম্বর থেকে সবশেষ। কামরুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। ধানমন্ডি 32 নম্বরে আগুনে ভাঙচুরের পাশাপাশি সারা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়েছে শেখ মুজিবের মুরাল। ভাঙা হয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের বাসভবন ও দলীয় কার্যালয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছে, ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে দিতে চায় তারা। এটি শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাসভবন শেখ বাড়ি। বুধবার রাতে ছাত্রদের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘোষণা দিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এরপর দুটি বোলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। বিক্ষুব্ধদের অভিযোগ, শেখ বাড়ি থেকেই দক্ষিণ পশ্চিমাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতির কলকাঠি নাড়া হতো, প্রভাব বিস্তার করা হতো সরকারি টেন্ডার সহ বেসরকারি সংস্থাগুলোই। মধ্যরাতে ভাঙা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মুরাল কালজয়ী মুজিব। এ সময় বহিরাগত কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনের 6 মাস পেরিয়ে গেলেও প্রশাসন এসব বিষয়ে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। বরিশাল নগরের কালীবাড়ি রোডে গুড়িয়ে দেয়া হয়েছে আবুল হাসানাত আবদুল্লার বাড়ি। এই ভবনে ভাঙচুর শেষে বোলডোজার নিয়ে যাওয়া হয় নগরীর বগুড়া রোডে। গুড়িয়ে দেয়া হয় আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমুর দ্বিতল ভবন। ভোলায় সাবেক মন্ত্রী তুফাইল আহমেদের বাসভবন প্রিয় কুটিরে ভাঙচুর চালানো হয়। এ সময় ভবনের ভেতরে ও বাইরে আগুন দেয়া হয়, চলে লুটপাট। পিরোজপুরের সাবেক এমপি AKM আউয়াল, তার ভাই সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালেক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি আখতারুজ্জামান ফুলুর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় ভাঙা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাসভবন। বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে ভিড় করেন উৎসুক জনতা। কুমিল্লায় আওয়ামী লীগ নেতা আকম বাহাউদ্দিন বাহারের বাড়িতে আগুন দিয়ে ভাঙচুর করা হয়। এছাড়া কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। অন্যদিকে সুনামগঞ্জ পৌরসভা, ঐতিহ্য জাদুঘর, মুক্তিযোদ্ধা ভবন, জেলা পরিষদ এবং সদর উপজেলা প্রাঙ্গণে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। একই সময়ে শহরের হাসাননগরে ডঙ্কাশাহ মাজারের স্থাপনা ভেঙে দেন বিক্ষুব্ধরা। চুয়াডাঙ্গা ডিসি চত্বরে শেখ মুজিবুর রহমানের মুরাল এবং জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের পর গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধীরা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর মুরাল ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। পরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নামফলক খুলে ফেলা হয়। রাজশাহীর বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে সকালে আগুন দেয় ছাত্র জনতা। আগে রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করা হয় শেখ মুজিবুর রহমানের মুরাল, মুছে দেয়া হয় হলের নাম। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। অর্থের বিনিময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। বলেন, রাষ্ট্রের শত শত কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণের বিষয়গুলোও খতিয়ে দেখা হবে।
শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভুয়া ডিগ্রি সংগ্রহ করেছেন উল্লেখ করে দুদক মহাপরিচালক বলেন, এসব পদক ও ডিগ্রি সবগুলোই প্রচুর অর্থ ও জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে বাগিয়ে আনা হয়েছে। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া এসব তথ্য পর্যালোচনা করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। অমর একুশে বইমেলায় আছেন আমাদের দুজন সহকর্মী সৌরভ বাপ্পা এবং মানজুমা আফরোজ নীলিমা। আমরা প্রথমে চলে যাচ্ছি মানজুমা আফরোজ নীলিমার কাছে। ধন্যবাদ সুরভি। আমি আছি এখন বর্তমানে বইমেলা প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেতা এবং দর্শনার্থীদের সমাগম বেড়েই গেছে। আজকে বইমেলার ৬ষ্ঠ দিন এবং বেলা গড়িয়ে বিকেল থেকে সন্ধ্যা হতে চলেছে এবং ধীরে ধীরে কিন্তু মানুষের সমাগম বাড়ছে এবং এখানে বর্তমানে এটা পরিণত হয়েছে পাঠক এবং দর্শনার্থীদের একটি মিলন মেলায়। বাংলাদেশে বইমেলা এখন সবার জন্য। এখানে যারা ঘুরতে আসেন, কেউ আনন্দ করতে আসেন, কেউ পরিবার পরিজন নিয়ে শুধুমাত্র তাদের সুন্দর মুহূর্ত কাটাতে আসেন, বইয়ের মধ্য দিয়ে তারা কিন্তু খুঁজে পায় নিজেদেরকে। আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই নিজেদের মতো করে ঘুরছে। পরিবার পরিজন নিয়ে বিকেলে ঘুরতে আসার জন্য খুব আদর্শের একটি জায়গা এবং ঢাকাবাসীর জন্য কিন্তু বইমেলা পরিণত হয়েছে একটি আনন্দ উৎসবে। সকল ধরনের শ্রেণী পেশার মানুষজন কিন্তু এখানে আসে এবং আমরা দেখতে পাচ্ছি বই মেলায় ক্রেতাদের এবং বই পোকা যদি আমরা বলি তাহলে তাদের কিন্তু ভিড় লেগেই আছে। তারা তাদের প্রিয় প্রকাশক, প্রিয় লেখকদের বই কিন্তু কিনছেন। প্রত্যেকটি স্টলে স্টলে আমরা প্রকাশক দেখছি এবং সেখানে ক্রেতাদেরকে দেখছি। তরুণ প্রজন্ম কিন্তু এখন বইয়ের প্রতি তাদের একটা আলাদা ঝোঁক রয়েছে। তরুণ প্রজন্ম এবং সব শ্রেণী পেশার মানুষের মধ্যে বই নিয়ে যে আগ্রহটা তা কিন্তু বেড়েই চলেছে। প্রযুক্তি যতই প্রসার হোক না কেন, বইয়ের প্রতি মানুষের ঝোঁক বেড়েই চলেছে। বই এখন কেনা বা বই মেলাটা ঢাকার একটি উৎসবে পরিণত হয়েছে। ওকে, এই বইমেলা প্রাঙ্গণ এখন বর্তমানে একটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে এবং এই বইমেলাটা চলে ৩টা থেকে রাত 10টা পর্যন্ত এবং সবাই কিন্তু এই সময়টার মধ্যেই বই কেনে, দেখে, কেউ বা ঘুরতে আসে। আমি এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী, বইমেলার আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী বাপ্পা। আমি চলে যাব এখন তার কাছে। নীলিমা, ধন্যবাদ আপনাকে। অমর একুশে গ্রন্থমেলার আজকে ৬ষ্ঠ দিন এবং সপ্তাহের যেহেতু শেষ কর্মদিবস, বৃহস্পতিবার, কালকে ছুটির দিন, যার ফলে আজকে কিন্তু একটা বিরাট অংশের মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি আজকের এই মেলায় এবং নানা শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। আমরা এই মুহূর্তে কথা না বাড়িয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের সাথে একজন লেখক এবং প্রকাশক আছেন। তিনি যদিও ব্যক্তিগতভাবে এবং জনপ্রিয় হয়েছেন তিনি গায়ক হিসেবেই, কিন্তু এই বইমেলায় আজব প্রকাশনীর মাধ্যমে তিনি বেশ কিছু বই নিয়ে এসেছেন। আমরা কথা বলতে চাচ্ছি শিল্পী এবং লেখক জয় সারিয়ার সাথে। জয়, কেমন দেখছেন এইবারের মেলা এবং আপনার কি কি বই এবার এলো? আচ্ছা, মেলা তো মাত্র শুরু হলো, আশা করছি আস্তে আস্তে জমে উঠবে। আজকে বেশ ভালোই ভিড় দেখা যাচ্ছে। আমার বই এসছে আমার এবার একটা কবিতার বই এসছে। বইটার নাম হচ্ছে সুর ছাড়া কবিতারা। নামের মধ্যে আসলে বইয়ের ভেতরে গল্প আছে। আমি যেহেতু গানের মানুষ, আমার কবিতারা সাধারণত গান হয়ে যায় সুর হয়ে। তো গত 20-22 বছরে যেসব কবিতা কখনো সুর করা হয়নি, অর্থাৎ গান হয়ে ওঠে নাই, সেই সুর ছাড়া কবিতারা একটা মলাটে নিয়ে এসে এই বইটা করা হয়েছে। তাই বইটার নাম সুর ছাড়া কবিতারা। অবশ্যই সেই সাথে তো আপনি নানা ধরনের মিউজিক্যাল বইও প্রতি বছর বের করেন। গতবারও আমরা দেখেছি সঞ্জীব চৌধুরী থেকে শুরু করে আজম খান থেকে শুরু করে অনেকদের নিয়ে কাজ করেছেন। এইবার কি নতুন কোনো মিউজিক্যাল বই আছে কিনা, বা আজব আসলে কি ধরনের বইগুলো এবছর এনেছে সব মিলিয়ে? আমার ক্ষেত্রে আমার একটা বইয়ের কাজ চলছিল, আমি শেষ করতে পারিনি। নচিকেতার যে বায়োগ্রাফি আমি লিখছি, নচিদার বায়োটা প্রায় শেষের দিকে। আশা করছি এবছর মাঝামাঝি কোনো সময় হয়তো আসবে। আর এবারে মেলায় হয়তো শহীদ মাহমুদ জঙ্গি ভাইয়ের কাজটা আমি করছি, সেটা আমি যদি শেষ করতে পারি আশা করছি এই মেলার শেষ দিকে আসলেও আসতে পারে, নয়তো সেটা বছরের মাঝামাঝি আসবে, আমার কাজের মধ্যে বলছি। আর যদি আজবের কথা বলি, আজব প্রকাশ থেকে এবার 30টির বেশি বই আসবে। ইতিমধ্যে 20টির বেশি বই চলে এসেছে। এখানে আসলে অনেক ধরনের বই আছে, উপন্যাস আছে, গল্প আছে, কবিতা আছে, প্রবন্ধ আছে, গানের মানুষের এবং এর বাইরের মানুষের জীবনী। যেমন আমরা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবনী করেছি এবার, এটা খুব
গুরুত্বপূর্ণ কাজ আমার মনে হয়েছে আমার প্রকাশনার ক্ষেত্রে এবং বাংলাদেশের প্রকাশনার মানদণ্ডে যদি বলি। আর সব কিছু মিলিয়ে সব ধরনের বই আছে, উপন্যাসের থ্রিলার থেকে শুরু করে সামাজিক যেমন আছে, কবিতার ক্ষেত্রে একদম নতুন কবির বই থেকে শুরু করে এই সময় প্রথিতযশা মানুষের বই যেমন আছে, আবার শহীদ মোহাম্মদ জঙ্গি ভাইয়ের একটা বই এসে পঞ্চকবির গল্প নীলাম্বরী শাড়ি পরে, সেখানে পঞ্চকবির জীবনী আছে। অসাধারণ সব কালেকশন আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই আপনার কাছে। সেই সাথে একজন লেখক এবং প্রকাশক এবং সঙ্গীত শিল্পী, তিনটি সত্তা নিয়ে আপনি কাজ করছেন। এইবারের মেলাকে কেমন দেখছেন বা কেমন আশা রাখছেন? কারণ একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে অনেকটাই পরিবর্তন এসেছে, নতুন ধরনের একটা দিন আসবে এরকম একটা আশা রাখছি। তারপরও নানান রাজনৈতিক অস্থিরতাও চলছে। সব মিলে বইমেলা এবছর কেমন হতে পারে, একজন প্রকাশক হিসেবে কেমন আশা রাখছেন সব মিলিয়ে? আমি তো আসলে আশা করছি ভালো বইমেলা হবে, কারণ আমাদের 21-এর বইমেলাটা তো আমরা সারা বছর অপেক্ষা করি সবাই, সেটা পাঠক হোক, লেখক হোক এবং প্রকাশক হোক, সবাই মিলে। আর যেটা হয়েছে, আমাদের যদি একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশের পথে আমরা এগোচ্ছি, আমি বলবো এখনও আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছায় নেই। এটা একটা ট্রানজিশন পিরিয়ড। আমরা আশা করছি একটা বৈষম্যহীন সমাজ, একটা সুন্দর বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন 71-এর মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা দেখেছিলেন, সেই বাংলাদেশের পথে আমরা এগোচ্ছি। এবং এই পথে সবাই তো সঙ্গী, কাউকে ছেড়ে তো আসলে এগোনো যায় না। সেক্ষেত্রে বই বা বইয়ের ইন্ডাস্ট্রি যদি বলি, এটা একটা বড় অংশ আমাদের শিল্প সংস্কৃতি এবং কৃষ্টির ক্ষেত্রে। তা আমার মনে হয় এই বই মেলাটা খুব এক ধরনের খুবই বিশেষ বই মেলা, কারণ আমরা জানি গত বেশ কিছুদিন ধরে নানান ধরনের সিন্ডিকেট, আমাদের বাজারটা এক ধরনের দখল হয়ে যাওয়ার যে বিষয়, সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটা উপায় তৈরি হয়েছে। কিন্তু আমরা কিন্তু জানি না এখনও আমরা সেই বৈতরণী ঠিকমতো পার হতে পারবো কিনা। কারণ আমাদের আকাঙ্ক্ষা থাকবে চুরি বন্ধ হবে, আমাদের দেশে যেটা হয় চোর বদলায়, চুরি বন্ধ হয় না। তাই আমরা এখন ওই সময়টা পার হচ্ছি। আমি আশাবাদী আমরা আগের সব নষ্ট অসুন্দরকে পেরিয়ে সুন্দরের পথে যাব, বাকিটা সময় কথা বলবে। সেই জায়গা থেকে একজন লেখক হিসেবে নিজের দায়বদ্ধতার জায়গা থেকে কি করছেন, এই বিষয়ে কোনো রাজনৈতিক বা আমাদের যে সামাজিক প্রেক্ষাপটের নতুন কোনো লেখা আসছে কিনা আপনার? আমি ওই সময় আমার কিছু কবিতা লেখা ছিল, তার একটা কবিতা রক্তেরাঙা বিপ্লব নামে একটা বই সম্পাদনা করেছে ওয়াসি, ওখানে আমার একটা কবিতা আছে। আমার এই নতুন কবিতার বইও 2-3টা কবিতা আছে, সেটা একেবারেই ওই জুলাই অগাস্ট ওই সময় লেখা। আর এর বাইরেও আসলে আমাদের ক্ষেত্রে যেটা, শিল্পীরা তো একদম শব্দ ধরে ধরে বলার কিছু নাই, আমি অমুককে চাই না, অমুক স্বৈরাচার বা অমুকের পতন চাই। আমার প্রতিবাদটা তো আসলে জারি থাকবে আমার শিল্পের মধ্যে দিয়ে। সেটা আমি 2016, 17, 21 আমার নানান গালে বলেছি। আমি নচিদার জন্য গান করেছিলাম শেষ সময়, আমি অংশ ভাইয়ের লেখা একটা গান করেছিলাম উট পাখি জয়ী হোক অন্ধের চোখে, আমি একটা গান করেছি আমার গত অ্যালবাম মিথ্যের বেশাতি। এই সবগুলিতে আসলে আমি শিল্পী হিসেবে এই শহরের, এই দেশের, এই মাটির সন্তান হিসেবে যেটা অনুভব করি, সেই জায়গা থেকে আমার প্রতিবাদ আমার গানে জারি থাকে সব সময়, এবং সেটা ভবিষ্যতেও থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আজকে, অনেক ধন্যবাদ আপনাকে। এবং নীলিমা দেখছিলেন আমাদের সাথে সঙ্গী ছিলেন জয় শাহরিয়ার, এবং তার কথা আমরা বলছিলাম শিল্প সংস্কৃতি এবং লেখক কবিরা কিভাবে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে কোনো দেশমাতৃকার জন্য তারা নিজেদের শিল্প সংস্কৃতির মাধ্যমে যুদ্ধ চালিয়ে যান, সেই কথাই তিনি বলছিলেন। এই মুহূর্তে এই ছিল বইমেলার এই প্রাঙ্গণ থেকে আমাদের এই সমস্ত খবর। আমরা সারাদিন কিন্তু দেখছি, আমরা বইমেলার শুরু থেকেই দেখছি, 1 তারিখ থেকে আমরা দেখছি প্রচণ্ড ভিড়, কিন্তু আমরা প্রথম দিনেও দেখেছি। তারপরে হয়তো যেহেতু কর্মদিবসের কারণে অনেকটা কমে যায়, অনেক সময় মানুষের চাপ কমেছে, কিন্তু আজ কিন্তু বৃহস্পতিবার যেহেতু শেষ দিন, সপ্তাহের কর্মবিরতি এবং সপ্তাহের শেষ দিন, এবং আগামীকাল যেহেতু ছুটির দিন, আজ কিন্তু একটা বড় অংশের মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি, এবং গণমানুষের রীতিমতো ঢল দেখতে পাচ্ছি আমরা বইমেলায়। বিকেল থেকেই শুরু হয়ে গেছে, এবং আশা করা যাচ্ছে এটা কিন্তু সন্ধ্যার পরে জনসমুদ্রে পরিণত হবে, কারণ নগরবাসীরা আসলে কিন্তু সুস্থ বিনোদন বা বইমেলাটা একটি উৎসবের মতো। তো এই ছিল আমার কাছে আজকের মুহূর্তের শেষ খবর। পিছনে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি বইয়ের স্টলে কিন্তু খুব চমৎকার ভিড়, এবং সবাই পাঠক এবং প্রকাশক সবাই কিন্তু সাড়া দিচ্ছে এবছরের বইমেলায়। এই ছিল আমার কাছে আজকের শেষ তথ্য। সুরভি, নীলিমা এবং সৌরবাপ্পা, আপনাদের দুজনকে ধন্যবাদ। সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির অ্যানুয়াল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে ছিল এমন আয়োজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সকলের সমন্বিত চেষ্টায় সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি একটি ভালো অবস্থানে পৌঁছেছে। চলতি বছরে শেয়ার বাজারে প্রবেশ করতে যাচ্ছে কোম্পানিটি। শেয়ার বাজারে সফল হতে পারলে গ্রাহকদের আস্থা আরও বাড়বে এবং বীমা জগতে এই কোম্পানি একটি স্বনামধন্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। পরে সফল কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানান, গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি।
মোটর ইন্স্যুরেন্স আমরা করতে পারি না, সেই দিক মোটর ব্যবসা যদি চালু হয় সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আমরা খেয়াল করছি, আমরা আমাদের ধারণা যে আমরা আগামী বছর 100 কোটি টাকার উপর আমরা ব্যবসা সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। স্বল্প মূল্যের টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে বিপিএল এর টিকিট বিক্রেতারা বিপিএল ফাইনালের টিকিট কিনতে এসে সেই প্রমাণই দিলেন দর্শক। শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে কাঙ্ক্ষিত মূল্যের টিকিট পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেল ক্রিকেট প্রেমীদের। মিরপুর সুইমিং পুল ফেডারেশনের অস্থায়ী বুথে টিকিট প্রত্যাশীদের লম্বা লাইন। দুপুর 2:15 নাগাদ হ্যান্ড মাইকে ঘোষণা করা হলো 1000 টাকা মূল্যের টিকিট ব্যতীত আর কোনো টিকিট নেই। বাজেটের চেয়ে দ্বিগুণ মূল্যের টিকিট, স্বল্প মূল্যের টিকিট গেল কোথায় প্রশ্ন অপেক্ষমান দর্শকের। একটু পর আবারও মাইকে ঘোষণা 600 টাকা মূল্যের টিকিট একটু পরই পাওয়া যাবে বুথে। 10 মিনিট আগেই যারা ঘোষণা দিল 1000-এর নিচে টিকিট মিলবে না বুথেই, তারা বলছে উল্টো কথা। দর্শকের মুখে জানা গেল তাদের দাবি আর সেনাবাহিনীর হস্তক্ষেপে কম দামের টিকিট ছাড়তে বাধ্য হয়েছে টিকিট বিক্রেতারা। সেনাবাহিনীর সাথে কথা বলার পরে আমাদের 600 টাকা দেওয়া হয়েছে। যখন বলছিল 600 টাকাটা নাই, তখন আবার 600 টাকাটা কোথা থেকে আসছে? 600 টাকার টিকিটের জন্য আবেদন করছি সেনাবাহিনীর কাছে। সেনাবাহিনী স্যার আমাদের আশ্বস্ত করছে, আমরা 15-20 মিনিট দাঁড়ানোর পরে সেনাবাহিনী আমাদের আশ্বস্ত করার পরে আমরা 600 টাকার টিকিটটা পাইলাম। টিকিট নিয়ে টালবাহানা নতুন নয়, দর্শকের হাজারো অভিযোগের জবাব দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না বিক্রেতাদের কাউকে। সকাল 10টার সময় আসছি, ইনশাআল্লাহ দেখা যাক, এখন তো দিতেছে টিকিট, পরবর্তী সময়ে দেয় কিনা। এত কিছুর মাঝেও স্বস্তির খবর, দর্শকের চাহিদার তুলনায় অপ্রতুল হলেও পাওয়া যাচ্ছে টিকিট, যার পুরো কৃতিত্বই সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে দিলেন ক্রিকেট প্রেমীরা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।